আসসালামু আলাইকুম। এই যে আমাদের ব্যাগ রেডি। আমি আগেই বলেছিলাম যে সাফার স্কুল বন্ধ দিলে আমি আর সাফা বেড়াতে যাব। আমরা ২ জন এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। এখন সকাল ১৫:৩০ বাজে। রাস্তা মোটামুটি একটু জ্যাম জ্যাম টাইপের আছে। ২ সাইডেই এই যে এয়ারপোর্ট যেতে সুন্দর চা বাগান, বেশ মনোরম একটা পরিবেশ। সামনে ফাঁকা কিন্তু আম্বরখানার দিকে জ্যাম ছিল। সকাল সকাল মনটাও ফ্রেশ, ওয়েদারটাও ভালো। আর যেহেতু বেড়াতে যাচ্ছি সেহেতু মনটা তো আরও বেশিই ভালো। আমরা এয়ারপোর্টের কাছেই চলে এসেছি। আমাদের ফ্লাইট 10:50-এ। এয়ারপোর্ট থেকে আমাদের বাসা পর্যন্ত 10 থেকে 12 মিনিট সময় লাগে যদি রাস্তা একেবারে ফাঁকা থাকে। আর আজকে একটু বললাম না হালকা হালকা জ্যাম ছিল, এই জন্য আজকে 25 মিনিট সময় লেগেছে। আমি ভিতরে ঢুকে বোর্ডিং পাস নিয়ে প্যাসেঞ্জারের ওয়েটিং রুমে বসলাম। এর ভিতর হঠাৎ দেখি যে সাফার স্কুলের মিসের সঙ্গে কথা বলে তারপরে এলাম। এই যে আমরা কিন্তু উঠে গিয়েছি বিমানে। আমাদের বিমানটা আজ বেশ লেট করেছে, প্রায় 30 মিনিটের মতো বিমানটা লেট করেছে। কিন্তু আমাদের কিন্তু আগে কোনো কিছু ইনফর্ম করেনি, এই জন্য আমরা যাত্রীরা একটু ক্ষুব্ধ ছিলাম। আমি অনেকবারই বিমানে ভ্রমণ করেছি, বাংলাদেশ এই বড় বিমানে। সব সময় কিন্তু আমি জানালার সাইডেই বসেছি। এবারই প্রথম মিডল রোতে বসেছি, তাও আবার একেবারে সামনে। বড় বিমানগুলোতে কিন্তু 30 মিনিটের বেশি সময় লাগে না। আমরা 30 মিনিটেই ঢাকায় এসে পৌঁছেছি। তবে ছোট বিমানগুলোতে 40 কখনো 45 মিনিট সময় লাগে। আমাদের ইন্টারন্যাশনাল লাউঞ্জে নামিয়েছিল, যার কারণে এখন প্রায় 30 মিনিটের মতো হেঁটে আমাদের গ্রিন জোন দিয়ে বাইরে যেতে হবে। আমরা সবাই সেভাবে যাচ্ছি। এটা আসলে একটু কষ্টকর। এখন গ্রিন জোন থেকে বাইরে চলে এসেছি, মানে ডোমেস্টিক লাগেজ নেওয়ার জন্য। এই যে আমার একটা লাগেজ আমি নিয়েছি এবং এটাও নিলাম। আর দুটো ছোট লাগেজ ছিল, একটা ল্যাপটপ আর এক পার্সোনাল জিনিস। এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে এই যে আমি আর সাফা ছোটনের বাসার দিকে যাচ্ছি। ওর বাসা হচ্ছে মহাখালীতে। জ্যামের কারণে আমাদের আজ গাড়ি পেতে বেশ বেগ পেতে হয়েছে, প্রায় 1 ঘন্টা লেট হয়েছে। ওর বাসায় এসে দুপুরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এখন সন্ধ্যার সময় এটা রাজু স্যুপ তৈরি করেছে, আর ছোট অন্থন বানিয়েছে আর চিকেন ফ্রাই করেছে। রাজু স্যুপটা কিন্তু অনেক মজার হয়েছিল। আমি বললাম, রাজু স্যুপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর করে থাই স্যুপ কিভাবে বানাইলে? তখন ও বলল যে আপা, আমি কিন্তু প্রায় বাসায় এই থাই স্যুপটা তৈরি করি। আর অন্থনটা খুব ক্রিস্পি হয়েছিল, চিকেনটাও খুব ভালো হয়েছিল। আমি, সাফা, ছোটন আর রাজু মজা করে খাওয়া দাওয়া করতেছি আর গল্প করতেছি। আনফাও আমাদের পাশে আছে। শুভ সকাল আমার ইউটিউব পরিবারের লোকজন। এটা পরের দিন সকালবেলা। ছোটনের অ্যালোভেরা গাছগুলো খুবই সুন্দর হয়েছে, বাচ্চাতে ভরপুর। আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে এরা পর্যাপ্ত পরিমাণে রৌদ্র পায়, যার কারণে এই অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর হয়েছে। উপরে একটা মানি প্লান্ট আছে, এটাও গ্রোথও খুব ভালো, মাশাল্লাহ। একটু পর আমরা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে বের হব। এই জন্য আনফা আমাদেরকে ওবারে উঠিয়ে দেওয়া পর্যন্ত যাবে। ও নিজে নিজেই মেকআপ করতেছে, দেখেন কত সুন্দর করে লিপস্টিক লাগিয়েছে, ফেস পাউডার লাগাচ্ছে, আবার একটা সুন্দর টিপ কানের দুল পরেছে, কালারটাও বেশ। আর কিভাবে পাপ দিয়ে যে আবার চিন্তা করেন এখনকার বাচ্চা কাচ্চাগুলো ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ডও ও পরেছে। ওর কাজ শেষ, এখন আবার যথাস্থানে সুন্দর করে জিনিসটা রেখে দিতে গিয়েছে। আমরা এই যে বাইরে চলে এসেছি, উবারের জন্য দাঁড়িয়ে আছি। উবার চলে আসবে 5 মিনিটের ভিতর। আনফার খুব মন খারাপ, ও যেতে পারতেছে না আমাদের সাথে, এই জন্য ওর অনেক কষ্ট লাগতেছে। ও আসলে মানে বাসায় থাকাকালীনই কান্নাকাটি করেছে, আর এখনও বলতেছে আমাদের সঙ্গে যাবে, কিন্তু আসলে
ওটা তো আমরা যাব হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন পর্যন্ত, ওখানে গ্রিন লাইন বাস স্ট্যান্ডে। আর আনফাকে যে বিদায় জানাচ্ছি, ও দেখেন কষ্ট পাচ্ছে, ছোট মানুষ তো, এই জন্য ও আমাকে বিদায় দিতে চাচ্ছে না। কিন্তু তারপরেও মানে কান্না ধরে রাখতেছে খুব কষ্ট করে। ছোট মানুষ, কিছুই বলার নেই। শেষে কি আমাকে যেন একটু বললো, আমি ঠিক বুঝতে পারিনি। ওদের বিদায় জানিয়ে আমি, সাফা, রাজু রাজু আমাদের সাথে যাচ্ছে। ও রাজারবাগ পর্যন্ত আমাদের সাথে যাবে, মানে গ্রিন লাইন বাস স্ট্যান্ড পর্যন্ত। আমি আসলে অনেক বছরই বাসে উঠিনি। আহ, ঢাকা থেকে হয়তো কোনোবার প্লেনে করে যশোর গিয়েছি, যশোর থেকে তারপরে হচ্ছে ওই ইয়েতে খুলনায় গিয়েছি। আর এবার প্রথম আমি গ্রিন লাইনে উঠলাম, তো অনেক বছর পর এরকম লং জার্নি। গ্রিন লাইনের সার্ভিস নাকি খুবই ভালো। সাফাকেও বললাম, কিন্তু ওরা প্রথমে রাজি হচ্ছিল না, পরে ও রাজি হলো এবার। এই জন্যই যাওয়া। দেখি কীরকম এক্সপিরিয়েন্স আমাদের হয়, যেটা হবে সেটা অবশ্যই জানাবো। ওয়েটিং রুমে বসে ওয়েট করতেছিলাম, টিভিতে চোখ পড়তেই দেখলাম যে খবরে বলতেছে আজকে ঢাকা থেকে খুলনায় প্রথম ট্রেন যোগাযোগ চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরাও এই যে এখন গ্রিন লাইনের ভিতরে উঠতেছি, এটা আমার জীবনের প্রথম এভাবে যাওয়া ডবল ডেকার বাসে। রাজু আমাদের বিদায় দেওয়ার জন্য উপরে এসেছে। এর আগে ঢাকা পদ্মা সেতু হওয়ার পর সিলেট থেকে বিমানে করে ঢাকায় আসছি, আর ঢাকা থেকে খুলনা এসেছি কারে করে। আর এবার প্রথম বাসে যাচ্ছি। সিটগুলো খুবই ভালো। আর ভিতরে ঢুকে দেখলাম যে সবই একেবারে প্লেনের যেমন সিস্টেম, এসির, লাইটের, সেরকমেরই। সিটগুলো কিন্তু বেশ ভালো বিমানের সিটের থেকেও, কারণ এটা স্পেস বেশি। আবার আপনি যেখানে পা রাখবেন সেখানে সিস্টেমটাও খুব ভালো, বিমানের থেকে কোনো অংশে কম না। আর বুঝতেই পারতেছিলাম না যে আমি বাসে যাচ্ছি। একটু জানালার মানে থাই তো পুরো আটকানো, লক করা, যেহেতু এসি সিস্টেম। আমি আবার একটু পর্দাটা সরালাম, সরিয়ে সূর্যের একটু আলো দেখলাম। এই যে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। পদ্মা নদীটা যে কত বড় সেটা কিন্তু উপরে উঠলে বোঝা যায়, মানে ডবল ডেকার বাসে থাকলে বিশাল বড় কিন্তু পদ্মা নদীটা, এবং ওর ভিতরে মাঝে মাঝে চর জেগে উঠেছে, সেটাই কিন্তু এই ডবল ডেকার বাসে উঠলে বোঝা যায়। কার কিংবা এমনি নর্মাল বাসে গেলে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না। আমি প্রথম বুঝতে পারলাম যে পদ্মাটা আসলে কত বড় ছিল, মানে পদ্মা নদী। এখন তো চর পড়ে একেবারে ছোট হয়ে গিয়েছে। আমি আবারও একটু পর্দা সরালাম, সরিয়ে দেখি সূর্যের আলোটা এত ভালো লাগছে, মনে হচ্ছে কি বলবো, একটা দাগ টেনে দিয়েছে, বেশ ভালোই। এখন আমরা পদ্মা সেতু থেকে নেমে নিচের দিকে যাচ্ছি। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমরা ইতিমধ্যে নিচে রোডে নেমে গিয়েছি। বেশ ভালো একটা পরিবেশ। আর এর ভিতর একটু শীতও লেগে গিয়েছে, যেহেতু এসি অন করা, তারপর শীতকাল। আর সবাইকে একটা কম্বল দেওয়া আছে, যার যার প্রয়োজন মতো সে তখন গায়ে নিয়ে নিবে। আমিও খুব রিল্যাক্স মুডে কখনো পা ভাঁজ করে কিংবা কখনো পা সোজা করে কম্বলটা গায়ে জড়িয়ে ধরে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। বেশ ভালো একটা ফিল হচ্ছে। আসলে জীবনের প্রথম এই অনুভূতিটা আমি অনুভব করছি, যার কারণে আমার খুবই ভালো লাগছে। সাফাও কিন্তু ঘুমিয়ে আছে। আমার যেহেতু মাইগ্রেন আছে, এই জন্য আমি মাথায় ভালো করে ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি। আমরা ফরিদপুর পার হয়ে গোপালগঞ্জের ভিতর ঢুকে পড়েছি। আমরা আশা প্রকাশ করছি এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি স্থান গোপালগঞ্জ কাশিয়ানী হোটেল সাম্পান হায়ন রিসোর্টে প্রত্যেক দিনের ন্যায় আজও 20 মিনিটের একটা ছোট্ট যাত্রাবৃত্তি করব। এই সময়ের মাঝে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে গাড়িতে এসে নিজ নিজ আসন গ্রহণ করবেন।
যাত্রাবিরতি শেষে আমাদের পরবর্তী গন্তব্যস্থান খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। প্রয়োজনীয় কাজে গাড়ি তোলার সুবিধার্থে গাড়ির নাম্বারটি জানিয়ে দেওয়া হচ্ছে। গাড়ি নাম্বার 3726 3726। ঢাকা থেকে 2 ঘন্টার ভিতর আমরা গোপালগঞ্জ চলে এসেছি। এখন এখানে শুনতেই পারলেন একটু রেস্ট করব, মানে হালকা খাওয়া দাওয়া করব। আর কারো যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয় সে ওয়াশরুমে যাবে। আমিও গাড়ির নাম্বারটা ভিডিও করে রেখে দিলাম। এর আগেও আপনারা দেখেছেন আমাকে 2 বার এই রেস্টুরেন্টে আসতে। রেস্টুরেন্টটা খুবই ভালো। আমি একটা চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম আর সাফা একটা শর্মার অর্ডার দিয়েছিল, অবশ্যই চিকেন শর্মা, আর 2 কাপ চা। আমরা বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করলাম। চিকেন বার্গারটা খুবই মজার ছিল। আপনারা অনেকেই জানেন যে আমি বাইরের খাবার তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই বার্গারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে এই যে আবার চলে যাচ্ছি আমাদের বাসের কাছে। এই সাম্পান রেস্টুরেন্টটার ভিতরটাও যেমন সুন্দর, বাইরেরটাও তেমন সুন্দর। এখানে 2টো পেট্রোল পাম্প আছে। ওখানে এই গোলাপ ফুল গাছটা দেখেই আমি কাছে চলে এলাম, কারণ আমি যে গাছপ্রেমিক সেটা সবাই জানেন। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা সবাই যার যার স্থানে বসে পড়লাম। আর বাসও আবার ছুটে চলছে খুলনার উদ্দেশ্যে। রাস্তায় সব ঠিক থাকলে এখন থেকে 2 ঘন্টার ভিতর আমরা খুলনাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এটা ফকিরহাটে কিন্তু আসলেই বোঝা যাবে, কারণ রাস্তার দুপাশে ঘের থাকে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, এই জন্য আমি চাদরটা একটু জড়িয়ে বাইরের দিকে তাকিয়ে স্নায়ু দেখতেছিলাম। আর সূর্যটাও কিন্তু আগের থেকে এখন ঢলে পড়ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। এখন সময় 3:30 বাজে, প্রায় বিকাল বিকাল, মানে পড়ন্ত বিকাল যাকে বলে। ইতিমধ্যে রূপসা ব্রিজের কাছে চলে এসেছি। ব্রিজের টাকা পরিশোধ করে আমরা ব্রিজের এপারে, মানে এখন একটু পর ব্রিজে উঠব। এখন আমরা ব্রিজে, আর নিচে রূপসা নদী। আমরা যখন ভোলায় ছিলাম তখন আসার সময় আমরা ফেরিতে পার হতাম, কারণ তখন এই রূপসা ব্রিজ বা রূপসা সেতু ছিল না। এটা 0 পয়েন্ট। এখন 0 পয়েন্ট থেকে আমরা সোনাডাঙ্গা থানার দিকে যাব। সোনাডাঙ্গা থানা পার হয়ে আমরা শিববাড়ি মোড়ে যাচ্ছি। আমরা শিববাড়ি মোড়েই নামবো। শিববাড়ি নেমে আমি অটোতে করে এখন আমাদের বাসা, মানে মায়ের বাসার দিকে চলে যাচ্ছি। যেতে যেতে এই যে আমি আমার স্কুলের পাশ দিয়ে এখন যাচ্ছি। স্কুলের প্রাচীর এটা, এই যে স্কুলের মেন গেট। আর এখানে স্কুলের এই যে এই সাইডে জুনিয়র সেকশন। এই বিল্ডিং এর পিছনেই হচ্ছে আমাদের আবাসিক এলাকা, যেখানে আমরা ছিলাম। এই যে এই বিল্ডিং এর সামনেরটায় আমরা ছিলাম। আর সামনে হচ্ছে মোংলা পোর্টের মেন গেট। যখন আমরা ছিলাম তখন এটা চালনা বন্দর কর্তৃপক্ষের মেন গেট ছিল, পরে মোংলা হয়েছে। এই যে সামনে এটা নেভি চেকপোস্ট। আর 1 মিনিটের ভিতরেই আমরা বাসায় চলে যাব। এই যে একটু সামনে আমাদের গলি, এই গলিটাই একটু ভিতরে গেলেই আমাদের বাসা। খুব স্বল্প সময়ে চলে এলাম। ঢাকা থেকে আসতে মাত্র 4 ঘন্টা লেগেছে। ঢুকেই দেখি মা নামাজ পড়তেছে, তখন আসলে আসরের সময় হয়েছিল। আর সাফা ওর মামিদের খালা এবং খালাতো বোনের সঙ্গে ঢুকেই গল্প শুরু করে দিয়েছে। দোহা ঘুমিয়েছিল, আমাদের দেখেই বুঝতে পারিনি যে কি হলো, কারণ তখন তার একটু ঘুম ঘুম ভাব ছিল। সে একবার বালিশে মাথা দিচ্ছে আর একবার উঠতেছে, কি করবে বুঝে উঠতে পারতেছিল না। আমি বাসায় এসে গোসল করে নিলাম, কারণ গতকাল গোসল করেছিলাম না, এই জন্য আজকে এসেই গোসল করলাম। গোসল করে খেতে বসেছি। এটা শোল মাছের তরকারি, সিম ভর্তা, শাক ভাজি, আর মুরগির মাংস করেছিল, আর একটা ছোট মাছ করেছিল, কিন্তু ওগুলো আর আমি নেইনি। এগুলো দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর সন্ধ্যার সময় জাহাঙ্গীর আবার ভিডিও কল করতেছিল।
সেটা ওর সঙ্গে কথা বলতেছিলাম আমরা, আর সেই সাথে ওরা ভিডিও দেখতেছিল আমার। আর এর ভিতর তাসলিমা পেঁয়াজু, বেগুনি এবং ফুলকপির পাকোড়া বানিয়ে নিয়ে এসেছিল। এগুলো আমরা সবাই খুব মজা করে আনন্দ সহকারে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আমি খুলনাতে আজ এসেছি, আর আমার সেজ বোন ও রাজশাহী থেকে গতকাল এসেছে। ও আর ওর ছেলে এবং মেয়ে, এই তিনজন। আর আমি এদিকে এসেছি, আমি আর সাফা। আমরা বেশ মজাই করতেছি আজকে। দোহা আমাদের পেয়ে কিন্তু ও খুবই খুশি হয়েছে, এবং ওর একটা গুণ আছে, ও কিন্তু সবার সাথে মিশতে পারে। পুরানো কথাটি নতুন করে আবারও বলছি, আপনারা শুরুতে যারা আমার ভিডিওটি লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে এখন আপনারা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আর আজ আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করতেছেন, আপনাদের অনুরোধ করব আমার ভিডিওটি লাইক দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে এবং আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করবে। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সব শেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।